রাজ্যের শাসক দলের ছত্রছায়ায় মাথার উপর থাকা নিজেকে পীর পীতাম্বরের চেয়েও বড় মনে করত কসবা ল কলেজের প্রাক্তনী তথা অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। কলেজের ভিতরে এক ছাত্রীকে শারীরিক নির্যাতনের ঘটনায় মূল অভিযুক্ত এই মুহূর্তে কিন্তু হেফাজতে রয়েছে। তবে জানেন তো, মনোজিতের এই কুকীর্তি এই প্রথম তা নয়, এর আগেও এই ধরনের নোংরামি সে মেয়েদের সঙ্গে করে এসেছে। কসবার ওই ল কলেজের এক প্রাক্তনী আজ তাক বাংলায় এমন এমন কিছু কথা বলেছেন না, যা শুনলে আপনাদের গাও শিউরে উঠবে। আর অবশ্যই এই ক্ষেত্রে তার সর্বনাশ করেছিল সেই মনোজিৎ মিশ্রই। নির্যাতিতা জানিয়েছেন যে কলেজের পিকনিকের কথা বলে তাদেরকে যেতে বলা হয়েছিল বজবজের একটি লজে। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে ওই পিকনিকের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের কোনো সম্পর্ক ছিল না। গোটা পিকনিকের আয়োজনের দায়িত্বে ছিল কলেজের ওই দাদা মনোজিৎ। নির্যাতিতা বলছেন যে পিকনিক স্পটে পৌঁছে দুপুর 12:30 থেকেই আকণ্ঠ গিলেছিল মনোজিৎ। বিকেল যখন গড়িয়ে সন্ধ্যা, সেই সময় নির্যাতিতা একটি ঘরের বারান্দায় তার বাবার সঙ্গে ফোনে কথা বলতে যান। কিন্তু ফোন রাখার পর তিনি বুঝতে পারেন যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় মনোজিৎ। বারবার বলা সত্ত্বেও দরজা খোলা তো দূর, রীতিমতো তাকে মারধর পর্যন্ত করে মনোজিৎ। এরপর একে একে নোংরামি শুরু। তার পোশাক খোলার চেষ্টা করে সে। কি ঘটতে চলেছে সেটা বুঝতে পেরে বাধা দিতে চায় নির্যাতিতা, কিন্তু অপ্রকৃতস্থ অবস্থায় মনোজিতের শারীরিক শক্তির কাছে সে কিছু করে উঠতে পারেনি, হার মানতে বাধ্য হয়। ভাবতে পারছেন কি পরিস্থিতি? নিজের বয়ানে নির্যাতিতা জানান যে মনোজিৎ ওই দিন আকণ্ঠ গিলে কার্যত কোনো কথা শুনতে চায়নি। নির্যাতিতার অন্তর্বাস খুলে নিজের লালসা চরিতার্থ করতে নির্যাতিতার শরীরের বিভিন্ন জায়গায় কামড় পর্যন্ত বসায়। শুনুন সেই নির্যাতিতার বয়ান। আসল প্রবলেমটা শুরু হয় যখন 5:30 পৌনে 6টা নাগাদ আমরা উপরে চলে আসি। যাদের যাদের মদ খাওয়া হচ্ছে তারা নিচেই ছিল, বাকিরা যারা উপরে চলে আসি আমরা রুমের মধ্যে। তো মেয়েদের রুমের মধ্যে আমি থাকি। এবার অনেকজনই তখন চলে এসেছিল, ছেলে মেয়েরা সবাই এক রুমে বসে গান বাজনা হচ্ছে, তো ওখানে উনো ঠুনো খেলা হচ্ছে, তো নর্মাল একটা পরিবেশ। মনোজিৎ তখনও নিচে মদ খাচ্ছিল, তিনি ছিলেনই না। হঠাৎ করে আমার বাবার একটা কল আসে, যেহেতু ওই রুমের মধ্যে এত শোর সারাবা হচ্ছিল, তা আমি যার জন্য কেওসটা অ্যাভয়েড করার জন্য আমি বাইরে বেরিয়ে আসি করিডোরের মধ্যে। করিডোরে এসে আমি দেখতে পাই যে অন্য যে রুমটা, যেটা ছেলেদের রুম প্রিভিয়াসলি ছিল, ওটা খালি ছিল পুরোপুরি। আর অন্ধকারও ঘনিয়ে এসেছিল, কেন কি মানে ওই শীতের দিন তো 5:30 পৌনে 6টা মানেই হচ্ছে ঘটঘটে অন্ধকার। তো আমি ব্যালকনিতে গিয়ে, আর ওই রুমটার মধ্যেই, ছেলেদের রুমটার মধ্যেই একটা অ্যাটাচ বড় ব্যালকনি ছিল, তো ওই আমি ব্যালকনিতে গিয়ে বাবার সাথে কথা বলতে চাই। এবার 5-7 মিনিট আমি কথা বলার পরে যখন ফোনটা রাখি, আর টাইমটা নোট করবেন, আমি 5:30 পৌনে 6টা নাগাদ ওই রুমটায় যাই। আচ্ছা। এবার আমি রুমটা যাওয়ার পরে হঠাৎ করে বাবার সাথে ফোন রাখার ঠিক পরপরই আমি পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আওয়াজ। আমি পিছনে ঘুরে দেখলাম যে ওটা মনোজিৎ ছিল। আর তার মুখ চোখের অবস্থা দেখেই বোঝা যাচ্ছে যে তিনি মারাত্মক ভাবে ড্রাঙ্ক। ওনার চোখ লাল, আর শুধু ড্রিঙ্কই করছিলেন না, গাঁজাও ফুঁকছিলেন, আমরা গন্ধও পেয়েছি। তো সেগুলো সব আমি এটুকু জানতে পারি যে সে নেশার মধ্যে তুল তখন। তো আমার মনে হয়নি যে সেই রুমের মধ্যে আমার সাথে তার একা থাকা উচিত। আমি তখন নর্মাল একটা ওয়েতেই তাকে বলি যে দাদা রুমটা লক করো না, বেরোবো। তো বাবার সাথে কথা বলতে এসেছিলাম, তো আমি বেরোবো, রুমটা লক করো না। তো মনোজিৎ তখন আমার দিকে একটা বিকৃত টাইপের হাসি দিয়ে ও আমার দিকে তাকাতে থাকে। আর শুধু নর্মালি আগায় না, সে যে হোয়াইট কালার শার্টটা পরেছিল সেটার বাটন খুলতে 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 আগাতে থাকে। আচ্ছা। এবার আমি আমার জায়গায় যে কোনো একটা মেয়ে হলে পরেও তার সিক্স সেন্সের মধ্যে কাজ করবে যে এটা কিছু একটা খারাপ হতে চলেছে। রাইট। তো আমি তখনই তার গায়ের পাশটা এড়িয়ে, আমি ব্যালকনির থেকে, দরজাটা ঠিক মনোজিতের পিছনে ছিল, আমি যখন দরজার ছিটকিনিটা খুলতে যাই তখন আমি নোটিস করি যে আমার যে হাইটের থেকে দরজার ছিটকিনিটা তখনও 1 ফুট উপরে। তো আমাকে যদি দরজার ছিটকিনি খুলতে হতো, মনোজিৎ দাঁড়িয়ে আমাকে হেল্পটা নিতে হবে, কেন কি ওই রুমের মধ্যে অন্য কেউ নেই। আর না হলে আমাকে ঝাঁপিয়ে বা লাফিয়ে খুলতে হবে। আমি একবার তাও শেষ প্রচেষ্টা করি যে দাদা ছিটকিনিটা একটু খুলে দেবে বলার আগেও মুখটা আমার বন্ধ করে আমাকে চুলের মুঠি টানতে টানতে ঘেঁষটাতে ঘেঁষটাতে আমাকে ব্যালকনিতে নিয়ে যাওয়া হয়। আর
ব্যালকনির মধ্যে নিয়ে যাওয়ার পরে সে আমাকে ঘেঁষায় ঘেঁষায় যখন নিয়ে যাচ্ছিল, তখন সে একটা খুব বিকৃত মদ খাওয়া গলায় একটা চিৎকার করে করে বলতে শুরু করলো যে যখন রুম থেকে বেরোতে দেবো তখন না বেরোবি, এখন তোর সাথে আমার কাজ আছে, এখানে দাঁড়া। হুম হুম এবার যখন আমি ব্যালকনিতে চলে যাই, ব্যালকনিতে গিয়ে আমি ওখান থেকে বেরোনোর চেষ্টা করি, অবভিয়াসলি একটা মেয়ে তখন হাত পা ছুড়বে, নিজেকে বাঁচিয়ে বেরোনোর চেষ্টা করবে, কিন্তু সেটা আমাকে উপায় দেওয়াই হয়নি। কেন কি সে মদ খাওয়া হলে পরেও একটা ছেলের গায়ের জোর যদি সে পুরোদমে লাগায়, একটা মেয়ে হাজার ওখান থেকে বাঁচানোর চেষ্টা করুক, মোস্ট অফ দ্য গার্লস কান্ট ডু দ্যাট। তো আমিও সেটা পারছিলাম না, হাতটা ছাড়ানোর চেষ্টা করছিলাম, তিনি কিছুতেই ছাড়তে দিচ্ছিলেন না। আমি যখন বারে বারে নড়তে শুরু করি, তিনি আমাকে গালের মধ্যে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মারেন, যেটা আমার গালে আর কানে দুই জায়গাতেই লাগে। আর আমার হাতের মধ্যে যে ফোনটা ধরা ছিল, তিনি সেটাও ছিনিয়ে ফোনটাকে উল্টো দিকে ফেলে দেন। ডিসপ্লে স্ক্রিনটা আমি ক্র্যাক হতে দেখি, তো ফোনটা সুইচ অফ হতেও দেখি। তো আমি কোনোভাবে ফোনের মধ্যেও যে কেউ ফোন আসলে বা ফোনটা আমার কোনো রকম সম্বল ওটা হারিয়ে যায় ওই সময়টা। তারপরে ওই রুমটার মধ্যে, ওই ব্যালকনির মধ্যে, আর তিনি একবার চেক করে নিয়েছেন যে বাইরে কেউ তাকে দেখতে পাবে কিনা, কেন কি ব্যালকনি অবভিয়াসলি ওপেন একটা এরিয়া, তো বাইরের থেকে কেউ যাতে না থাকে। কিন্তু আমি যেটুকু দেখতে পেলাম যে বাইরেও কেউ ছিল না। আর অন্য রুমের মধ্যে, যেই রুমটার মধ্যে মেয়ে ছেলেরা ছিল, ওই রুমের মধ্যে মনোজিৎ ইচ্ছে করে একটা স্পিকার লাগিয়ে এসেছিল, বড় যে JBL মানে সাউন্ড বক্স গুলো হয়, স্পিকার বললেও ভুল হবে, ওই বক্স গুলো রিমোট কন্ট্রোল ছিল। তো ওই রিমোটটা দিয়ে তিনি বক্সের সাউন্ডটা ফুল স্পিডে বাড়িয়ে দিয়ে এসেছিলেন। আর রুমগুলো যেহেতু বড় ছিল, অল্প একটু সাউন্ডের মধ্যেও রুমের মধ্যে যা একো হবে, আমি তখন হাজার চিল্লাই, হাজার কসকসাই, কিন্তু অন্য রুমের থেকে কারো শোনা বা ইভেন কি আওয়াজকার শোনা যাওয়া ওটা পসিবলই না। তখন ওই রুমের মধ্যে আমি এক্স্যাক্টলি টাইম বলতে গেলে আপনাকে 35 থেকে 37 মিনিট আমি ওই রুমের মধ্যে বন্ধ থাকি, ব্যালকনিটার মধ্যে। আর যা ঘটনা ঘটে সে 35 থেকে 37 মিনিটের মধ্যেই ঘটে। সে প্রথমে হাত দুটোকে বেঁধে ও গলার মধ্যে আমার কানের ঠিক নিচে মারাত্মক জোরে কামড় দিতে শুরু করলো, একবার না একাধিকবার। করতে করতে আমি হাত পা যখন ছাড়ানোর চেষ্টা করছিলাম, হাতের মধ্যে তিনি হাঁটু দিয়ে খুব বাজেভাবে মারেন। তারপরে যখন আমি ব্যালকনির মধ্যে স্ল্যাবের মধ্যে বসেছিলাম, ওই সময়টা হচ্ছে তিনি জিন্সের যে আমার বেল্টটা ছিল, ওই বেল্টটা ইলাস্টিকের বেল্ট ছিল। তো তিনি যখন হাতের জোর লাগান, ইলাস্টিকের বেল্টটা খুলে দেন, মানে ছিঁড়ে দেন, খুলে দেওয়া বলতেও ভুল হবে, ছিঁড়ে দেওয়া হয়। সেটার জন্য প্যান্টের যে খোলার অ্যাক্সেসটা তাদের কাছে অনেকটা ইজি হয়ে যায়। তো তারপরে যখন আমি ওই রুম থেকে আবার বেরোতে চেষ্টা করি, তখন সে আমাকে প্যান্টটা খোলার চেষ্টা করতে করতে সে বিচ্ছিরি একটা হাসি দিতে দিতে শুরু করে বলতে যে তুই যে এত মারামারি ধস্তাধস্তি করছিস, আমাকে তোকে একবার ছুতে দে, যদি ছুতে দিস তাহলে আমি কালীঘাটে, তুই জানিস না আমি কে, কালীঘাটের মধ্যে 10 বিঘা আমার জমি আছে, আমি তোকে সেই জমির মালকিন বানাবো। তুই যদি চাস আজকে রাতের মধ্যে ডকুমেন্টস এর মধ্যে তোর সই করলে পরেই ওই জমির মালকিন তুই হবি। আমার একটা 7 বছরের সম্পর্ক আছে। আর আরেকবার বলে দিচ্ছি, ওই সময়টা পর্যন্ত বা ওই মুহূর্ত পর্যন্ত আমি তার সারনেমটাও জানতাম না। তখন আমি চিল্লাতে শুরু করি, তার একটা কথা আমাকে অনেকবার করে কানের সামনে এসে চিল্লাতে থাকে, মন ফর মি, মন লাউডার ফর মি। তো তারপরে জিন্সের প্যান্ট ধরে টানা হেঁচড়া, ওটা সে খুলতে পারেনি বলে তার রাগ। তারপরে সে টপটা ছিঁড়তে চেষ্টা করে, টপটা ছিঁড়তে পারেনি, কিন্তু আবার ইনারওয়্যারটা অলরেডি তখন যে ছিঁড়ে দিয়েছিল। তো একটা মেয়ের বডির মধ্যে যে একটা লাশ সম্বল থাকবে, যে তার ইনারওয়্যার বা তার ইনার গার্মেন্টস কিছুই আর বাকি ছিল না। তো আমি অলরেডি গেস করে নিতে পেরেছিলাম যে এটা কোন দিকে আগাতে পারে। যত সম্ভব বাঁচানোর চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি একবার মাথার চুল ধরে টানছেন, তিনি কানের সামনে আঘাত দিচ্ছেন, তিনি বুকের উপরে কামড়াচ্ছেন। পরদিন পর্যন্ত সেই দাগগুলো আমার ছিল। ভাবতে পারছেন কি সাংঘাতিক অবস্থা হয়েছিল এই মেয়েটির। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।